সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে অধ্যায়টা আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রাকচার অফ অ্যাটম। ঠিক আছে, অর্থাৎ পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা করব। দেখো, পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে ক্যাথোড রশ্মি দ্বারা কীভাবে ইলেকট্রন আবিষ্কার হয়েছিল। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমাদের যেটা টপিক সেটা হচ্ছে ক্যাথোড রেজ। ঠিক আছে, ক্যাথোড রেজ আর হচ্ছে ডিসকভারি অফ ইলেকট্রন। ঠিক আছে, ক্যাথোড রেজ আর হচ্ছে ডিসকভারি অফ ইলেকট্রন। ঠিক আছে, ডিসকভারি অফ ইলেকট্রন। এবারে দেখো ক্যাথোড রশ্মি কী জিনিসটা। ঠিক আছে, ক্যাথোড রশ্মি যিনি তৈরি করেছিলেন তিনি হচ্ছেন কে না, ক্যাথোড রশ্মি তৈরি করেছিলেন, আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছেন উইলিয়াম ক্রুক্স। ঠিক আছে, ক্যাথোড রশ্মি তৈরি করেছিলেন কে না, হচ্ছে উইলিয়াম ক্রুক্স। ঠিক আছে, উইলিয়াম ক্রুক্স প্রথম হচ্ছে ক্যাথোড রশ্মি তৈরি করেছিলেন। ঠিক আছে, বা আবিষ্কার করেছিলেন। তিনি কি করেছিলেন, তিনি করেছিলেন কি যে একটা কাচের ভ্যাকুয়াম চেম্বারের মধ্যে, ধরো মনে করো এরকম একটা ভ্যাকুয়াম চেম্বার তিনি নিয়েছিলেন। ঠিক আছে, এরকম একটা ভ্যাকুয়াম চেম্বারের মধ্যে তিনি দুটো পাত রেখেছিলেন। ঠিক আছে, একদিকে এধারে একটা পাত ছিল, ঠিক আছে, আর এ সাইডে একটা পাত ছিল। ঠিক আছে, এবারে একটাতে তিনি কি করেছিলেন, একটাতে তিনি হচ্ছে নেগেটিভ আধান দিয়েছিলেন। ঠিক আছে, মানে নেগেটিভ ব্যাটারি নেগেটিভ পোর্শনটা দিয়েছিলেন, আর একদিকে পজিটিভ পোর্শন দিয়েছিলেন। ঠিক আছে, তার মানে এটা তোমার ক্যাথোড হিসাবে কাজ করছিল। ঠিক আছে, এটা কি হিসাবে কাজ করছিল, ক্যাথোড হিসাবে, আর এটা হচ্ছে অ্যানোড হিসাবে কাজ করছিল। ঠিক আছে, অ্যানোড হিসাবে কাজ করছিল। এবারে যখনই তিনি এর মধ্যে উচ্চ বিভব বা হাই পোটেনশিয়াল প্রয়োগ করলেন, এই দুটো ব্যাটারির পজিটিভ আর নেগেটিভ প্রান্তের মধ্যে উনি যখন হাই পোটেনশিয়াল প্রয়োগ করলেন, তিনি দেখলেন কি যে এক ধরনের অদৃশ্য রশ্মি, ঠিক আছে, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে। ঠিক আছে, এক ধরনের অদৃশ্য রশ্মি কী হচ্ছে, ক্যাথোড থেকে সরাসরি ডাইরেক্ট কী হচ্ছে, অ্যানোডের দিকে যাচ্ছে। ঠিক আছে, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে। তিনি ওই রশ্মিটার নাম দিলেন কি, ক্যাথোড রশ্মি। যেহেতু ক্যাথোড থেকে তৈরি হচ্ছে তার জন্য উনি নাম দিলেন কি, ক্যাথোড রশ্মি। ঠিক আছে, পরে যেটা আমাদেরকে জানতে হবে যে এই ক্যাথোড রশ্মির ধর্মগুলো কী কী। ঠিক আছে, পরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে ক্যাথোড রশ্মির ধর্ম। ঠিক আছে, ক্যাথোড রশ্মির ধর্ম। ঠিক আছে, একটা পেজ নিয়ে নিই। আমরা এরপরে জানবো যেটা সেটা হচ্ছে কি ক্যাথোড রশ্মির ধর্ম। ঠিক আছে, এবারে দেখো ক্যাথোড রশ্মির ধর্ম মানে প্রপার্টিজ অফ ক্যাথোড রেজ সম্পর্কে আমরা এবার আলোচনা করব। ঠিক আছে, প্রপার্টিজ অফ ক্যাথোড রেজ। ঠিক আছে, ক্যাথোড রশ্মির ধর্ম সম্পর্কে এবারে আমরা আলোচনা করব, প্রপার্টিজ অফ ক্যাথোড রেজ। ঠিক আছে, এবারে ক্যাথোড রেজের ধর্মগুলো কী কী ছিল। প্রথম কথা, এই ধর্মগুলো কোন বিজ্ঞানী লক্ষ্য করেছিলেন সেটা বলি। এই যে ধর্মগুলো, এই ধর্মগুলো প্রথম আমাদের সামনে নিয়ে এসেছিলেন জে থমসন। ঠিক আছে, জে থমসন। ঠিক আছে, জে থমসন হচ্ছে ক্যাথোড রশ্মির ধর্মগুলো নিয়ে এসেছিলেন। প্রথম কথা তিনি বললেন যে ক্যাথোড রশ্মির ফার্স্ট যে ধর্ম সেটা কি না, সেটা হচ্ছে ক্যাথোড রশ্মি যে ওই যে ভ্যাকুয়াম চেম্বারের মধ্যে উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, তা কেবলমাত্র ব্যবহৃত গ্যাস বা ক্যাথোডের প্রকৃতির ওপর নির্ভর করে না। তার মানে দেখো এই যে ঘটনাটা, এই যে কাঁচের ভ্যাকুয়াম চেম্বারের মধ্যে তৈরি করা হয়েছিল, এখানে একটা গ্যাস ব্যবহার করা হয়েছিল। ঠিক আছে, এবারে বলছে যে ক্যাথোড রশ্মির সেই ধর্মটা, ঠিক আছে, ওই কাঁচ নলে ব্যবহৃত গ্যাস, ঠিক আছে, গ্যাস বা ক্যাথোডের প্রকৃতির ওপরে নির্ভর করে না। ঠিক আছে, ক্যাথোডের প্রকৃতির ওপর নির্ভর করে না, প্রকৃতির ওপর নির্ভর করে না। প্রথম হচ্ছে ধর্ম এটা গেল। ঠিক আছে, নির্ভর করে না। আচ্ছা, সেকেন্ড যে ধর্মটা বললো, সেকেন্ড ধর্মটা কি না, সেকেন্ড ধর্মটা তিনি বললেন যে সেকেন্ড ধর্ম হলো যে আবদ্ধ নলে যে গ্যাসই ব্যবহার করা হোক না কেন, ক্যাথোড রশ্মির উৎপত্তিকালে সেই গ্যাসের চাপ প্রায় 0.0 মিলিমিটার হওয়া প্রয়োজন। ঠিক আছে, তাহলে ব্যবহৃত গ্যাসের চাপ, ঠিক আছে, যে কোনো ধরনের গ্যাস ব্যবহার করা হোক না কেন, ব্যবহৃত গ্যাসের চাপ কত হতে হবে, 0.01 মিলিমিটার রাখতে হবে। ঠিক আছে, 3 নম্বর ধর্ম তিনি কি বললেন, 3 নম্বর ধর্ম বললেন যে ক্যাথোড রশ্মি ক্যাথোড পাত থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে নির্গত হয়। ঠিক আছে, তাহলে ক্যাথোড পাত থেকে লম্বভাবে নির্গত হয়। ঠিক আছে, লম্বভাবে নির্গত হয়। ঠিক আছে, এটা গেল তার 3 নম্বর ধর্ম। ঠিক আছে, 4 নম্বর ধর্ম তিনি কি বললেন, 4 নম্বর ধর্ম বললেন যে ক্যাথোড রশ্মির গতিপথে কোনো অস্বচ্ছ বস্তু রাখলে পেছনে তার ছায়া উৎপন্ন হয়। তাহলে ক্যাথোড রশ্মি, ঠিক আছে, অস্বচ্ছ বস্তুর ছায়া উৎপন্ন করে। ঠিক আছে,
অস্বচ্ছ বস্তুর কি উৎপন্ন করে? না ছায়া উৎপন্ন করে, ছায়া উৎপন্ন করে। ঠিক আছে, 5 নম্বর ধর্ম তিনি কি বললেন? 5 নম্বর ধর্ম বললেন যে ক্যাথোড রশ্মি উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট পদার্থের ওপর পড়লে এক্স রশ্মি উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে ক্যাথোড রশ্মি উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন, ঠিক আছে, উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন আণবিক গুরুত্ব সম্পন্ন বস্তুর ওপরে পড়লে, বস্তুর ওপর পড়লে পড়লে এক্স রশ্মি সৃষ্টি করে। ঠিক আছে, এক্স রশ্মি সৃষ্টি করে, এক্স রশ্মি সৃষ্টি করে। 6 নম্বর ধর্ম তিনি কি বললেন? 6 নম্বর ধর্ম বললেন তিনি যে ক্যাথোড রশ্মি পাতলা ধাতব পাতকে ভেদ করে যেতে পারে। ঠিক আছে, অর্থাৎ এই রশ্মি পাতলা ধাতব পাতকে ভেদ করতে পারে। ঠিক আছে, যদি পাতলা কোনো ধাতব পাত রাখা হয় তাহলে সেই পাতলা ধাতব পাতকে এক্স রশ্মি ক্যাথোড রশ্মি কী করবে? ভেদ করতে পারে। ঠিক আছে, তারপরে তিনি 7 নম্বর যে ধর্মটা বললেন, 7 নম্বর ধর্মটা কি? 7 নম্বর ধর্ম বললেন যে ক্যাথোড রশ্মি কোনো গ্যাসের মধ্যে দিয়ে যাবার সময় গ্যাসকে আয়নিত করে। তাহলে ক্যাথোড রশ্মি গ্যাসকে কি করে? গ্যাসকে আয়নিত করে, আয়নিত করে। ঠিক আছে, তাহলে 7 নম্বর ধর্ম তিনি কেউ বললেন যে ক্যাথোড রশ্মি গ্যাসকে আয়নিত করে। 8 নম্বর যে ক্যাথোড রশ্মি ধর্ম সেটা কি না, সেটা হচ্ছে দেখো 8 নম্বর ধর্ম যেটা বললো সেটা 8 নম্বর ধর্মটা কি? 8 নম্বর ধর্মটা বললো যে ক্যাথোড রশ্মি কোনো বস্তুর ওপর পড়লে বস্তুটি কী হয়? গরম হয়। ঠিক আছে, ক্যাথোড রশ্মি যদি কোনো বস্তুর ওপরে পড়ে তাহলে বস্তু কী হবে? গরম হবে। ঠিক আছে, অর্থাৎ ক্যাথোড রশ্মি বস্তুর ওপর পড়লে তা উত্তপ্ত হয় বা গরম হয়। ঠিক আছে, তা উত্তপ্ত হয়। ঠিক আছে, নেক্সট যেটা 9 নম্বর ধর্ম বললো সেই 9 নম্বর ধর্মটা কি? 9 নম্বর ধর্ম বললো ক্যাথোড রশ্মির গতিপথে পাখাযুক্ত হালকা চাকা রাখলে সেটা ঘুরতে থাকে। ঠিক আছে, তাহলে এই রশ্মির গতিপথে পাখাযুক্ত হালকা চাকা, ঠিক আছে, পাখাযুক্ত হালকা চাকা রাখলে তা ঘুরতে থাকে। ঠিক আছে, তা ঘুরতে থাকে। ঠিক আছে, 10 নম্বর যে ধর্মটা বললো সেই 10 নম্বর ধর্মটা কি? 10 নম্বর ধর্ম বললো যে ক্যাথোড রশ্মি ফটোগ্রাফিক প্লেটকে আক্রান্ত করে, মানে ফটোগ্রাফিক প্লেটের সঙ্গে ক্রিয়া বিক্রিয়া করে। ঠিক আছে, তাহলে এই রশ্মি ফটোগ্রাফিক, ঠিক আছে, এই রশ্মি ফটোগ্রাফিক প্লেটে ক্রিয়া করে। ঠিক আছে, ফটোগ্রাফিক প্লেটে কি করে না ক্যাথোড রশ্মি ক্রিয়া করে। মোটামুটি এই কটা ধর্ম মনে রাখতে হবে। আরেকটা ধর্ম তোমাদেরকে বলে দিই, যেটা 11 নম্বর ধর্ম আছে, ওটাও ইম্পর্ট্যান্ট। সেই ধর্মটা কি? যে ক্যাথোড রশ্মি তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়। ঠিক আছে, তাহলে তড়িৎ ও চৌম্বক ক্ষেত্র দ্বারা এই রশ্মি বিক্ষিপ্ত হয়। ঠিক আছে, এই রশ্মি বিক্ষিপ্ত হয়। তাহলে ক্যাথোড রশ্মি তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়। ঠিক আছে, দেখা যায় যে ক্যাথোড রশ্মিকে যদি কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে পাঠাও তাহলে সেটা ধনাত্মক তড়িৎ ক্ষেত্রের দিকে আকৃষ্ট হয় আর ঋণাত্মক তড়িৎ ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয়। মনে করো যে এরকম কোনো দুটো পাদ আছে। ঠিক আছে, একটা হচ্ছে পজিটিভ পাদ আর একটা হচ্ছে নেগেটিভ পাদ। ঠিক আছে, যখন এর ভেতর দিয়ে তুমি ক্যাথোড রশ্মি পাঠাচ্ছ, ঠিক আছে, ক্যাথোড রশ্মি পাঠাচ্ছ, কি দেখা যায়? ক্যাথোড রশ্মি পাঠালে যে ওটা ধনাত্মক তড়িৎ ক্ষেত্রের দিকে আকর্ষিত হয় আর ঋণাত্মক তড়িৎ ক্ষেত্রের দিকে বিকর্ষিত হয়, মানে রশ্মিগুলো এইভাবে গিয়ে সব ধনাত্মকের দিকে বেঁকে যায়। ঠিক আছে, তাহলে ধনাত্মক দিকে বেঁকে যায় মানে কি? এখান থেকে বোঝা যায় যে ক্যাথোড রশ্মি নিশ্চয়ই নেগেটিভ কণার স্রোত। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি পেলাম? যে ক্যাথোড রেসটা কি না হচ্ছে স্ট্রিম অফ নেগেটিভ পার্টিকেল। ঠিক আছে, স্ট্রিম অফ নেগেটিভ পার্টিকেল মানে নেগেটিভ বা ঋণাত্মক কোনো কণার স্রোত, তার জন্য ওটা পজিটিভের দিকে বেঁকে যায়। ঠিক আছে,
এবারে এই ক্যাথোড রশ্মি যে নামকরণ, এই ক্যাথোড রশ্মি নামকরণটার এই যে ক্যাথোড রশ্মি, এই ক্যাথোড রশ্মিটাই পরবর্তীকালে ইলেকট্রন হচ্ছে নামটা পায়, ঠিক আছে। যে যে কণাগুলো এই যে বলা হলো না যে নেগেটিভ পার্টিকেল, ঠিক আছে, এরই নাম হয় পরবর্তীকালে কি না হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে। এই ইলেকট্রন নামটা কে দিয়েছিল? ইলেকট্রন নামটা দিয়েছিল জি জে স্টোনি, ঠিক আছে, জি জে স্টোনি। জি জে স্টোনি হচ্ছে এই রশ্মিটার যে কণাগুলো ছিল নেগেটিভ পার্টিকেল, তার নাম দিয়েছিল কি না হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে। নেক্সট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রন সম্পর্কে, ঠিক আছে। তাহলে নেক্সট যেটা আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে। তাহলে ইলেকট্রন সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। ইলেকট্রন সম্পর্কে দেখো কী কী আলোচনা করব আমরা। না, প্রথম কথা ইলেকট্রন সম্পর্কে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রনের ব্যাসার্ধ, ঠিক আছে। ইলেকট্রনের ব্যাসার্ধ। তাহলে ফার্স্ট যেটা আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে রেডিয়াস অফ ইলেকট্রন, ঠিক আছে। রেডিয়াস অফ অ্যান ইলেকট্রন, রেডিয়াস অফ অ্যান ইলেকট্রন। তা ইলেকট্রনের যদি ব্যাসার্ধর কথা বলি, ইলেকট্রনের ব্যাসার্ধ বিভিন্ন পরীক্ষা টরীক্ষা করে দেখা গেছে যে এর ব্যাসার্ধ কত হয় না 2 × 10⁻⁻13 সেন্টিমিটার, ঠিক আছে। 2 × 10⁻⁻13 সেন্টিমিটারের কাছাকাছি হয়, ঠিক আছে। এবারে ইলেকট্রনের যদি আধানের কথা বলি, ঠিক আছে, তার মানে নেক্সট যেটা আমরা বলবো চার্জ অফ অ্যান ইলেকট্রন, ঠিক আছে। চার্জ অফ অ্যান ইলেকট্রন, একটা ইলেকট্রনের চার্জ কতটা হয়? একটা ইলেকট্রনের চার্জ কতটা হয় বলো তো? একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 4.8, ঠিক আছে, 4.8 × 10⁻⁻10 ইএসইউ ইউনিট, বা এটাই কি লেখা যেতে পারে 1.6 × 10⁻⁻19 কুলম, ঠিক আছে। এটা সিজিএস পদ্ধতিতে, এটা এসআই পদ্ধতিতে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা আমরা বলবো সেটা হচ্ছে ইলেকট্রনের ক্ষেত্রে E/m এর অনুপাত, ঠিক আছে, মানে রেশিও অফ চার্জ অ্যান্ড মাস, চার্জ অ্যান্ড মাস অফ অ্যান ইলেকট্রন, ঠিক আছে, চার্জ অফ মাস অফ অ্যান ইলেকট্রন, ঠিক আছে। তাহলে হচ্ছে ইলেকট্রনের আমরা কি বের করব? রেশিও বের করব চার্জ অ্যান্ড মাস, ঠিক আছে। চার্জ অ্যান্ড মাস বলতে কি বোঝানো হচ্ছে না, দেখো ইলেকট্রনের চার্জটাকে আমরা জেনারেলি ই দিয়ে প্রকাশ করি, তাহলে E/m এর হচ্ছে মানটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। এবার দেখো E/m এর যে মানটা হয় সেই মানটা কত আসে? মানটা আসে তোমার হচ্ছে 1.758 × 10⁸ কুলম পার হচ্ছে কি আসে গ্রাম আসে, ঠিক আছে। এটা হচ্ছে এর হচ্ছে ভ্যালু, ঠিক আছে। এবারে নেক্সট যেটা আমরা জানবো যে মাস অফ অ্যান ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রনের ভর কতটা হয়, ঠিক আছে। মাস অফ অ্যান ইলেকট্রন, ঠিক আছে, মাস অফ অ্যান ইলেকট্রন কতটা হয় না, ইলেকট্রনের যে ভরটা হয় সেটা যদি আমি সিজিএস পদ্ধতিতে প্রকাশ করি তাহলে সেটা আসে কত না 9.11 × 10⁻⁻28 গ্রাম, ঠিক আছে। আর ওটাকে যদি তুমি এসআইতে নিয়ে যাও অর্থাৎ কেজিতে নিয়ে যাও তাহলে কত আসবে 9.11 × 10⁻31 কত হয়ে যাবে? কেজি হয়ে যাবে, ঠিক আছে। এবারে দেখো একে যদি আমি AMU এককে প্রকাশ করতে চাই, ঠিক আছে, AMU এককে প্রকাশ করতে চাইলে তাহলে দেখো আমরা জানি যে 1 AMU, ঠিক আছে, 1 AMU সমান কত হয় না 1.66 × 10⁻⁻24 গ্রাম হয়, ঠিক আছে। তাহলে ইলেকট্রনের যেটা ভর হবে মাস অফ অ্যান ইলেকট্রন ইজিক্যাল টু, দেখো গ্রামে ভর কত ছিল না 9.11 × 10⁻⁻28 ডিভাইডেড বাই কত করে দেবো 1.66 × 10⁻⁻24, ভাগ করলে যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে 0.000, ঠিক আছে, 5486 AMU। এবারে বলি তোমাদের এখান থেকে কি মনে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে এই যে চার্জ অফ অ্যান ইলেকট্রন যেটা বললাম এটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে, E/m এর মানটা মনে রাখতে হবে। আরেকটা হচ্ছে এই যে ভরটা, শুধুমাত্র ভরটা কোনটা না এই যে গ্রাম ইউনিটে আর হচ্ছে কেজি ইউনিটে, এদের ভরটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে, মনে রাখতে হবে। এবারে দেখো একটা পরমাণুর যে একটা উপাদান ইলেকট্রন, সেই ইলেকট্রনের সম্পর্কে আর কিছু তথ্য আমরা জেনে নেব, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে দেখো, প্রথম যদি আমরা চলে আসি, প্রথম যেটা চলে আসবো সেটা হচ্ছে ক্যাথোড নলে যে ধাতু ব্যবহার করা হোক না কেন, ক্যাথোড নল বলতে কোনটা বলো তো? এই যে এখানে করা হচ্ছে এই যে এটা হচ্ছে ক্যাথোড নল, ঠিক আছে। এখানে এই যে পাত্রা ব্যবহার করা হচ্ছে, এই পাত্রা বিভিন্ন ক্যাথোড যে পাত্রা সেই পাত্রা বিভিন্ন ধাতুর কিন্তু হতে পারে, ঠিক আছে। আর এই পাত যা ব্যবহার করা হোক না কেন বা এর মধ্যে যে কোনো ধরনের গ্যাস ব্যবহার করা হোক না কেন, ক্যাথোড রশ্মি সর্বদা মানে ক্যাথোড রশ্মির যে বাহক সেটা ইলেকট্রনই হবে, ঠিক আছে, অন্য কিছু হবে না, ঠিক আছে। বোঝা গেল কি বললাম? আচ্ছা, আর হচ্ছে কিছু সংখ্যক ধাতু আছে যাদেরকে তীব্রভাবে উত্তপ্ত করলেও ইলেকট্রন সেখান থেকে কি হয় বাইরের দিকে বেরিয়ে যায়, সেখান থেকেও আমরা
এটা মানে বলতে পারি, ঠিক আছে। নেক্সট যেটা আমরা চলে আসবো সেটা হচ্ছে প্রোটনের আবিষ্কার, ঠিক আছে। তাহলে পরের যেটা আমরা চলে আসবো সেটা হচ্ছে ডিসকভারি অফ প্রোটন, ঠিক আছে। তাহলে পরের যেটা আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে ডিসকভারি ডিসকভারি অফ প্রোটন, ঠিক আছে, অর্থাৎ প্রোটনের আবিষ্কার, ঠিক আছে। ডিসকভারি অফ প্রোটন, প্রোটন কীভাবে আবিষ্কার হলো, প্রথম তাহলে ইলেকট্রন গেল, তারপরে প্রোটনের আবিষ্কার কীভাবে হলো। দেখো প্রোটনের যে ইনি আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছেন গোল্ডস্টেইন, ঠিক আছে। তাহলে কে আবিষ্কার করেছিল প্রোটনটা আবিষ্কার করেছিল কে, গোল্ডস্টেইন, ঠিক আছে, GOLD, গোল্ড স্টেইন, STEIN, গোল্ডস্টেইন, ঠিক আছে। গোল্ডস্টাইন বা গোল্ডস্টেইন প্রথম হচ্ছে এই তোমার হচ্ছে প্রোটনের আবিষ্কার করেন, ঠিক আছে। তিনি পরীক্ষা কেমনভাবে করেছিলেন, দেখো তিনি পরীক্ষা করেছিলেন এইভাবে যে গোল্ডস্টেইন ক্যাথোড রশ্মি পরীক্ষা নলে ছিদ্রযুক্ত ক্যাথোড ব্যবহার করেছিল। তার মানে কি, সেই একই রকম ব্যাপার হচ্ছে, এরকম একটা ক্যাথোড নল ছিল, ঠিক আছে, এরকম একটা ক্যাথোড নল ছিল, ঠিক আছে। সেই ক্যাথোড নলে উনি কি করেছেন, ছিদ্রযুক্ত হচ্ছে ক্যাথোড ব্যবহার করেছেন, ঠিক আছে। তার মানে এই পয়েন্টে তুমি হচ্ছে ক্যাথোডটাকে রেখেছে, ঠিক আছে, ক্যাথোডটাকে রেখেছে, তার মানে এখানে নেগেটিভ চার্জ দেওয়া আছে। আর এই সাইডে রয়েছে অ্যানোড, ঠিক আছে, এই সাইডে কি রয়েছে, অ্যানোড রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ক্যাথোড, ঠিক আছে, এটা হচ্ছে ক্যাথোড, আর এটা হচ্ছে অ্যানোড, ঠিক আছে, অ্যানোড। তার মানে এখানে কি দেওয়া আছে, পজিটিভ চার্জ দেওয়া আছে, ঠিক আছে, বা পজিটিভ প্রান্তটা দেওয়া আছে, ঠিক আছে। এবারে ক্যাথোড রশ্মি কি করবে, ক্যাথোড রশ্মি হচ্ছে সর্বদা হচ্ছে এই ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাবে। তার মানে দেখো ক্যাথোড রশ্মিগুলো সরাসরি এখান থেকে কি করবে, এদিক বরাবর আসতে আরম্ভ করবে, মানে ক্যাথোড রশ্মিগুলো এদিক থেকে আসতে আরম্ভ করবে, ঠিক আছে। তাহলে এদিক থেকে আসতে আরম্ভ করছে ক্যাথোড রশ্মিগুলো, ঠিক আছে, অ্যানোডের দিকে আসছে ক্যাথোড থেকে, ঠিক আছে। এবারে তিনি কি দেখলেন যে সময় এই ক্যাথোড রশ্মিগুলো উৎপন্ন হচ্ছে তার সঙ্গে সঙ্গে বিপরীত দিকেও এক প্রকার রশ্মি অ্যানোড প্রান্ত থেকে নির্গত হয়ে সরল রেখায় ক্যাথোডের দিকে আসছে, মানে অ্যানোড থেকেও কিছু রশ্মি কি হচ্ছে, ক্যাথোডের দিকে যাচ্ছে। সেটা যেহেতু ছিদ্র আছে, ছিদ্র দিয়ে কি করছে, বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, ছিদ্র থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবারে এই তো রশ্মিটা পেয়ে গেল, অদৃশ্য রশ্মি। এবার এই রশ্মিটার নাম তিনি কি দেবেন, ঠিক আছে। তিনি এর যেটা নামকরণ করলেন, মানে নোমেনক্লেচারে যে নামটা দেওয়া হলো, সেটা নামটা কিভাবে হচ্ছে প্রোটন এলো সেটা বলি। দেখো নাম দেওয়ার ক্ষেত্রে তিনি বললেন যে যেহেতু ক্যাথোডের ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে আসছে, তাই তিনি এই রশ্মিটার নাম দিলেন কি, ক্যানাল রশ্মি, কি ঠিক আছে, এর নাম দিলেন কি, ক্যানাল রে, ঠিক আছে, বা ক্যানাল রশ্মি নাম দিলেন, ঠিক আছে। এবার দেখো এটা তৈরি হচ্ছে কোথা থেকে, অ্যানোড থেকে, অ্যানোড থেকে উৎপন্ন হয় বলে এর আরেকটা নাম পড়ে গেল যে অ্যানোড রে বা হচ্ছে অ্যানোড রশ্মি, ঠিক আছে। তাহলে ক্যানাল রে কেন না, ক্যাথোড থেকে, ক্যাথোডের যে ছিদ্রগুলো ছিল, এখানে অনেকগুলো ছিদ্র ছিল এইভাবে, ঠিক আছে, সেই ছিদ্রগুলো থেকে ওটা বেরিয়ে যাচ্ছে, তার জন্য ওটা ক্যানাল রে নাম। আর যেহেতু অ্যানোড থেকে উৎপন্ন হচ্ছে তার নাম হয়ে গেল অ্যানোড রে বা হচ্ছে অ্যানোড রশ্মি, ঠিক আছে। এবারে দেখো যেহেতু হচ্ছে এই পজিটিভ সাইড থেকে বেরিয়ে গিয়ে ক্যাথোডের দিকে যাচ্ছে, অর্থাৎ নেগেটিভের দিকে যাচ্ছে, তার জন্য মানে মানে বোঝা গেল যে ওই রশ্মিটা হচ্ছে একটা পজিটিভ রশ্মি, ঠিক আছে, একটা কি পজিটিভ রশ্মি। সেখান থেকে ওর নাম হয়ে গেল কি, পজিটিভ রেও নাম হলো বা পজিটিভ রশ্মি নাম হলো, ঠিক আছে। এবারে দেখো এই যে অ্যানোড রশ্মি বা ধনাত্মক রশ্মি বা ক্যানাল রে যাই বলো না কেন, এরও কিছু তোমার হচ্ছে প্রপার্টিজ রয়েছে, ঠিক আছে, প্রপার্টিজ রয়েছে, যেমন ইলেকট্রনের প্রপার্টি ছিল তেমন এরও কিছু প্রপার্টিজ রয়েছে। এবার এর কি কি প্রপার্টি পাওয়া গেল দেখো, ঠিক আছে। তাহলে প্রপার্টিজ, এর যে প্রপার্টিজগুলো পাওয়া গেল সেই প্রপার্টিজগুলো দেখো। ফার্স্ট 1 নম্বর যে প্রপার্টিজটা পাওয়া গেল সেটা হচ্ছে যে এই অ্যানোড রশ্মি সরল রেখায় চলে, ঠিক আছে। তাহলে কি হবে, মুভস ইন এ স্ট্রেট লাইন, ঠিক আছে, মুভস ইন এ স্ট্রেট লাইন, অর্থাৎ এটা একদম কি হবে, সরল রেখায় চলে, কোনো দিকে বাঁকে না। সেকেন্ড যে হচ্ছে ধর্মটা পাওয়া গেল সেটা হচ্ছে অ্যানোডের বেগ, যে অ্যানোড রশ্মিটা তৈরি হচ্ছে, অ্যানোডের বেগ ক্যাথোড রশ্মির থেকে কম, ঠিক আছে। তাহলে হচ্ছে ভেলোসিটি অফ বা স্পিড অফ লেখো, ঠিক আছে, স্পিড অফ, ঠিক আছে, স্পিড অফ ক্যাথোড, রে, ঠিক আছে, স্পিড অফ ক্যাথোড রে গ্রেটার দেন স্পিড অফ অ্যানোড রে, ঠিক আছে। তার মানে অ্যানোড রশ্মিটার বেগ ক্যাথোড রশ্মির থেকে কি হলো, কম হয়ে গেল। 3 নম্বর যে প্রপার্টিসটা পাওয়া গেল সেই 3 নম্বর প্রপার্টিসটা কি, 3 নম্বর প্রপার্টিস হচ্ছে যে অ্যানোড রশ্মির গতিপথে যদি কোনো অস্বচ্ছ বস্তু রাখো তাহলে পেছনে তার ছায়া উৎপন্ন হবে, যেটা তোমার হচ্ছে ক্যাথোডে ছিল সেটাই, ঠিক আছে। অ্যানোড রশ্মি জিঙ্ক সালফাইডের ওপরে পড়লে প্রতিপ্রভার সৃষ্টি করে, ঠিক আছে। তাহলে জিঙ্ক সালফাইড, ঠিক আছে, জিঙ্ক সালফাইডের ওপরে কি করে, জিঙ্ক সালফাইডের ওপর হচ্ছে প্রতিপ্রভা সৃষ্টি করে, ঠিক আছে, প্রতিপ্রভা সৃষ্টি করে।
জিঙ্ক সালফাইডের ওপরে কী করলো, প্রতিপ্রভা সৃষ্টি করে এরা, ঠিক আছে। 4 নম্বর যে তোমার ধর্মটা পাওয়া গেল, যে একদম মেন ধর্মগুলো বলি, যে সেই ক্যাথোড রশ্মির মতো এরা পাতলা ধাতব পাত্রের ভেতর দিয়ে চলে যেতে পারে, ঠিক আছে। আর এরাও তোমার হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দ্বারা হচ্ছে বিক্ষিপ্ত হয়, ঠিক আছে। আর দেখা গেল কি যে হচ্ছে এই যে অ্যানোড রশ্মির যে E/m এর মানটা, ঠিক আছে, অর্থাৎ আধান বাই যে হচ্ছে ভর, ঠিক আছে, এই আধান বাই m এর মানটা নির্দিষ্ট নয়, ঠিক আছে। অর্থাৎ E/m এর মানটা কি হচ্ছে, এটা হচ্ছে ভ্যারিয়েবল, ঠিক আছে, ভ্যারিস কার ওপরে ডিপেন্ড করে পরিবর্তন হয় না, যে গ্যাসটা তুমি ব্যবহার করছো সেই গ্যাসের ওপরেই, নলে যে গ্যাসটা ব্যবহার করছো তার উপরে ভিত্তি করে এর মানটা পরিবর্তন হয়, ঠিক আছে, পরিবর্তন হয়। এবারে দেখো আর কি দেখা গেল যে E/m এর মানটা, ঠিক আছে, 5 নম্বর যেটা হচ্ছে ধর্ম পাওয়া গেল, যে E/m যেটা ছিল, অর্থাৎ E/m, এই E/m এর ভ্যালুটা দেখা গেল অ্যানোড রশ্মির মান ইলেকট্রনের থেকে কম হয়, ঠিক আছে। তাহলে অ্যানোড রশ্মি যেটা ছিল, ঠিক আছে, অ্যানোডের যে E/m এর ভ্যালুটা সেটা হচ্ছে ক্যাথোডের E/m এর ভ্যালুর চেয়ে কী হলো, কম হলো, ঠিক আছে। E/m এর চেয়ে কম, মানে ক্যাথোডের E/mটা বেশি, অ্যানোডের E/mটা হচ্ছে কম, ঠিক আছে। এবার এখান থেকে কি সিদ্ধান্তে আসা গেল, ঠিক আছে, এখান থেকে সিদ্ধান্তে আসা গেল যে এই সমস্ত কণাগুলোর, ঠিক আছে, এই সমস্ত কণাগুলো সমস্ত হচ্ছে পজিটিভ আধানগ্রস্ত কণা, এবং এর নাম দেওয়া হলো প্রোটন, ঠিক আছে, এর নাম দেওয়া হলো প্রোটন। এর নামটা কে দিল, ঠিক আছে, গিভেন বাই, ঠিক আছে, এর নামটা কে দিল, এর নামটা দিলেন হচ্ছে বিজ্ঞানী হচ্ছে রাদারফোর্ড, ঠিক আছে, কে নাম দিল, রাদারফোর্ড, ঠিক আছে, বিজ্ঞানী রাদারফোর্ড নাম দিল কি না, হচ্ছে এর নাম হচ্ছে প্রোটন, ঠিক আছে। এবারে দেখো প্রোটন তৈরি হলো। এবারে ক্যাথোড নলে প্রোটনের উৎপত্তি হচ্ছে কিভাবে, ঠিক আছে। দেখা গেল যে ক্যাথোড নলের মধ্যে প্রোটনটা উৎপন্ন হচ্ছে কিভাবে না, একটা হাইড্রোজেন পরমাণু H আছে, সেই হাইড্রোজেন পরমাণু থেকে কি হচ্ছে, একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গেলে সেটা কি হবে, H+ হয়ে যাবে, ঠিক আছে, H+ হয়ে যাবে। এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু, ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার হাইড্রোজেনের পরমাণু, ঠিক আছে, হাইড্রোজেন পরমাণু। সেই হাইড্রোজেন পরমাণু থেকে যখনই একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে তখনই যে H+টা তৈরি হচ্ছে এটাকেই আমরা কি বলছি, প্রোটন বলছি, ঠিক আছে, এটাকে হচ্ছে প্রোটন বলছি। তার মানে প্রোটন মানেই হচ্ছে H+, ঠিক আছে। এবারে দেখো প্রোটন সম্পর্কে কিছু জেনে নেওয়া যায়, প্রোটনের ধর্মটর্ম কীগুলো, মানে প্রোটন সম্পর্কে এবার আমরা জানবো, ঠিক আছে। দেখো প্রোটনের কথা যদি বলা হয়, ঠিক আছে, প্রোটন সম্পর্কে যেটা জানবো, প্রথম হচ্ছে প্রোটনের আধান কত, ঠিক আছে। তাহলে ফার্স্ট যেটা আমরা জানবো, চার্জ অফ এ প্রোটন, ঠিক আছে, প্রোটনের চার্জ কতটা। দেখো প্রোটনের চার্জের কথা যদি বলি, প্রোটনের চার্জের ভ্যালুটা কত হয়, প্রোটনের চার্জ ইলেকট্রনের আধানের সঙ্গে সমান হয়, কিন্তু এটা হচ্ছে বিপরীতধর্মী, ঠিক আছে, মানে এর ভ্যালুটা কত হবে, 4.8 × 10⁻⁻10 ESU CGS পদ্ধতিতে, অথবা যদি এসআইতে লেখো 1.6 × 10⁻⁻19 কুলম, ঠিক আছে। তার মানে আমি এখান থেকে একটা ছোট্ট করে লিখতে পারি যে charge of an electron and proton each same in magnitude, ঠিক আছে, in magnitude but different type, ঠিক আছে। মানে কি, যে দুজনের মানটা সমান, কিন্তু ইলেকট্রনের ক্ষেত্রে চার্জটা কি হয়, ইলেকট্রনের ক্ষেত্রে চার্জটা হচ্ছে নেগেটিভ হয়, আর প্রোটনের ক্ষেত্রে চার্জটা কি হয়ে যাবে, প্রোটনের ক্ষেত্রে চার্জটা হচ্ছে পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে, পজিটিভ হয়ে যাবে। তারপরে যেটা আমরা জানবো যে সেটা হচ্ছে প্রোটনের আধান বাই ভরের অনুপাত, ঠিক আছে। তাহলে E/m অফ এ প্রোটন, ঠিক আছে, E/m অফ এ প্রোটন, E/m এর মান যদি বের করো প্রোটনের ক্ষেত্রে, এই ভ্যালুটা কত বেরোয় না 9, ঠিক আছে, 579 × 10⁴ কুলম পার কি বেরোয়, গ্রাম বেরোয়, ঠিক আছে। নেক্সট যেটা আমরা জানবো সেটা হচ্ছে মাস অফ অ্যান প্রোটন, ঠিক আছে, মাস অফ এ প্রোটন, ঠিক আছে, একটা প্রোটনের ভর কতটা হয়, মাস অফ এ প্রোটনের কথা যদি বলি আমরা, তাহলে প্রোটনের ভর কত হয় না, প্রোটনের ভর হচ্ছে যদি গ্রাম এককে প্রকাশ করো তাহলে কত আসবে, গ্রাম এককে প্রকাশ করলে 1.672 × 10⁻⁻24 গ্রাম হয়, আর যদি কেজিতে নিয়ে যাও কত আসবে, 1.672 × 10⁻⁻27 হচ্ছে কেজি হয়ে যায়, ঠিক আছে।
বোঝা গেল। আর যদি AMU এককে প্রকাশ করতে চাও তাহলে আমরা জানি দেখো যে 1 AMU সমান কত হয় 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম হয়, ঠিক আছে। তাহলে এম এর ভ্যালু যেটা বেরোবে দেখো গ্রামে কত ছিল না 1.672 ইন্টু 10⁻⁻24 ডিভাইডেড বাই কত হবে 1 AMU এর ভ্যালু, তার মানে 1.66 ইন্টু 10⁻⁻24 ডিভাইড করে দিলে এটা চলে আসে 1.0072 AMU, ঠিক আছে। কি কি মনে রাখতে হবে বলি, প্রথম কথা চার্জটা মনে রাখতে হবে, চার্জ অফ এন প্রোটন মনে রাখতে হবে, E/m এর মানটা মনে রাখতে হবে, আর মাসটা মনে রাখতে হবে গ্রাম আর হচ্ছে কেজি ইউনিটে, ঠিক আছে। এটা হচ্ছে প্রোটন চলে গেল। দেখো এখনো পর্যন্ত নিউট্রন আবিষ্কার হয়নি, নিউট্রন আবিষ্কার হবে অনেক পরে গিয়ে, ঠিক আছে। তারপরে বলি যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা, ঠিক আছে, মানে রেডিও অ্যাক্টিভিটি, ঠিক আছে। এবারে তাহলে আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে কি রেডিও অ্যাক্টিভিটি, ঠিক আছে, বা তেজস্ক্রিয়তা, রেডিও অ্যাক্টিভিটি। এবার দেখো তেজস্ক্রিয়তা কাকে বলে। রেডিও অ্যাক্টিভিটির কথা যদি বলা হয় সাধারণত দেখা যায় যে বেশ কিছু মৌল আছে যেগুলো থেকে এই সাধারণ অবস্থাতেই অবিরাম মানে কিছু অদৃশ্য রশ্মি অর্থাৎ কিছু অদৃশ্য পার্টিকেল হচ্ছে নির্গত হচ্ছে, এবং সেটা এক ধরনের নতুন ধরনের মানে বেরিয়ে যাওয়ার পরে সেটা এক নতুন ধরনের একটা পদার্থ তৈরি করছে। এই যে ঘটনাটা ঘটছে তাকে আমরা কি বলছি, তাকে আমরা বলছি তেজস্ক্রিয়তা, ঠিক আছে। তাকে আমরা কি বলছি তেজস্ক্রিয়তা। মানে ধরো তোমার কাছে কোনো একটা পার্টিকেল আছে, মনে করো একটা পার্টিকেল আছে, ঠিক আছে, সেখান থেকে বেশ কিছু অদৃশ্য রশ্মি কি হচ্ছে বাইরে বেরোচ্ছে। অদৃশ্য রশ্মি মানে কি, অদৃশ্য পার্টিকেল বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাওয়ার পরে সেটা নতুন একটা ধরনের পদার্থ বি তৈরি করছে, ঠিক আছে, নতুন ধর্ম বিশিষ্ট। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে আমরা কি বলছি রেডিও অ্যাক্টিভিটি, ঠিক আছে। এই ঘটনাটাকে কি বলছি রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা বলছি আমরা, ঠিক আছে। এবারে তেজস্ক্রিয় যে অদৃশ্য রশ্মিগুলো বেরোচ্ছে এই রশ্মিগুলো আবার ক ধরনের রশ্মি বেরোয়, 3 ধরনের রশ্মি বেরোয়, ঠিক আছে। ক ধরনের রশ্মি, 3 ধরনের রশ্মি, ঠিক আছে। এটা কিভাবে করা গেল না, পরীক্ষাটা এভাবে করা হয়েছিল যে একটা এরকম একটা অংশের মধ্যে কি করা হয়েছে, একটা তেজস্ক্রিয় পার্টিকেল রাখা হয়েছে, ঠিক আছে। মনে করো কোনো একটা তেজস্ক্রিয় পদার্থ যেমন ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম, ঠিক আছে, যে কোনো ফ্রান্সিয়াম টানসিয়াম এরকম একটা পদার্থ রাখা হয়েছে। আর এর পাশে কি করা হয়েছে, একটা তড়িৎদ্বার এখানে আর একটা তড়িৎদ্বার এখানে রাখা হয়েছে, ঠিক আছে। একটাতে নেগেটিভ চার্জ দেওয়া হয়েছে আর একটাতে পজিটিভ চার্জ দেওয়া হয়েছে, ঠিক আছে। এবারে দেখা যাচ্ছে কি যে রশ্মিগুলো নির্গত হচ্ছে সেই রশ্মিগুলোর কিছু হচ্ছে স্ট্রেট লাইনে সোজা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, কিছু হচ্ছে নেগেটিভ টার্মিনালের দিকে হচ্ছে কি হচ্ছে বেঁকে যাচ্ছে, কিছু আবার কি হচ্ছে পজিটিভ টার্মিনালের দিকে কি হচ্ছে বেঁকে যাচ্ছে, ঠিক আছে। এটা পাওয়া গেল, ঠিক আছে। এবারে যেগুলো নেগেটিভ টার্মিনালের দিকে গেল সেগুলোর নাম দেওয়া হলো আলফা রশ্মি, যেগুলো পজিটিভ টার্মিনালের দিকে গেল সেগুলোকে নাম দেওয়া হলো বিটা রশ্মি, আর যেগুলো সোজা বেরিয়ে গেল সেগুলোর নাম দেওয়া হলো কি গামা রশ্মি, ঠিক আছে। চৌম্বক ক্ষেত্রেও সিমিলার একই ঘটনা কিন্তু ঘটে, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি 3 ধরনের রশ্মি পেলে, ঠিক আছে। ক ধরনের রশ্মি পেলে, 3 ধরনের রশ্মি, ঠিক আছে। একটা হচ্ছে আলফা রে বা হচ্ছে আলফা রশ্মি, একটা হচ্ছে বিটা রে বা হচ্ছে বিটা রশ্মি, আর একটা হচ্ছে গামা রে বা গামা রশ্মি, ঠিক আছে। বোঝা গেল। এবারে দেখো প্রত্যেকটার হচ্ছে আলাদা আলাদা করে ধর্ম সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই, ঠিক আছে। একদম মেন জিনিসগুলো জেনে নেবো, ঠিক আছে। প্রথম কথা দেখো যদি আমরা আলফা রশ্মির কথা বলি, ঠিক আছে, ফার্স্ট যেটা আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে আলফা রশ্মি, ঠিক আছে। আলফা রে, দেখো আলফা রের কথা যদি বলি প্রথম যে ফার্স্ট ধর্ম তুমি পাবে আলফা রশ্মির ক্ষেত্রে সেটা কি, দেখো আলফা রশ্মি যদি খেয়াল করো দেখো ওই ছবিটায় আলফা রশ্মি হচ্ছে নেগেটিভ টার্মিনালের দিকে বাঁকছিল, তার মানে আলফা রশ্মি হচ্ছে ধনাত্মক কণার স্রোত, কারণ ধনাত্মক বলেই ওটা ঋণাত্মকের দিকে গেছে। তাহলে এটা হচ্ছে এক ধরনের পজিটিভ পার্টিকেল, ঠিক আছে, পজিটিভ পার্টিকেল। আলফা রশ্মিটা কি একটা পজিটিভ পার্টিকেল। সেকেন্ড নাম্বারে যে ধর্মটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে এর আধান বা ভর কত, ঠিক আছে। একটা আলফা রশ্মি হচ্ছে আলফা রশ্মির যে আধানটা হয় সেটা হচ্ছে প্রোটনের আধানের দ্বিগুণ হয়। কেন বলো তো, আলফা রশ্মির সংকেত হচ্ছে 2He4, ঠিক আছে। দেখো এর মধ্যে প্রোটন কটা আছে, দেখো প্রোটন হচ্ছে কটা থাকবে, দুটো থাকবে। আচ্ছা এর মধ্যে ইলেকট্রন কটা থাকবে, ইলেকট্রনও হচ্ছে কটা থাকবে, দুটো থাকবে। আর নিউট্রন কটা থাকবে, নিউট্রন, ঠিক আছে, নিউট্রন কটা থাকবে, নিউট্রনও দুটো থাকবে, ঠিক আছে। তাহলে এর আধানের কথা যদি বলি দেখো ধনাত্মক তো বলে দিয়েছি আমি আগে, তাহলে কটা প্রোটন আছে, দুটো, তাহলে 2 গুণিতক প্রোটনের আধান মানে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, ঠিক আছে। গুণ করে দিতে পারো তুমি, অসুবিধা নেই। তাহলে এটা হচ্ছে ওর আধানের মানটা বেরিয়ে যাবে, ঠিক আছে। আর ভরের কথা যদি বলি এটা হচ্ছে সরি
একটা প্রোটনের ভরের 4 গুণ হবে, কারণ দেখো এই যে প্রোটন কটা আছে দুটো আর নিউট্রন কটা আছে দুটো, তাহলে টোটাল 4টে, 4 গুণ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা গতিবেগ যদি বলি, এদের যদি ভেলোসিটি বা আলফা কণার যদি গতিবেগ বলি, আলফা কণার যে গতিবেগ হয় সেটা হচ্ছে 1.4 × 10⁹ সেন্টিমিটার পার হচ্ছে সেকেন্ড, ঠিক আছে, এত পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা হচ্ছে আলফা কণার গতিবেগ, ঠিক আছে। নেক্সট দেখো, আর এখান থেকে বেশি কিছু জানতে হবে না, মোটামুটি এইগুলো, ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখবে যে ভেদন ক্ষমতাটা কি, ঠিক আছে। এদের দেখো ভর ভর খুব বেশি হয়, আর হচ্ছে আর এরা হচ্ছে গতিবেগ খুব কম হয়, যার জন্য এদের ভেদন ক্ষমতাটা সবচেয়ে কম হয়। তাহলে এদের যে ভেদন ক্ষমতা বলতে কি, এর গতিপথে যদি কোনো তুমি ধাতু টাতু রাখো তাহলে ঠিক সেটা কেমনভাবে সেটা পার করে যাবে, ঠিক আছে। এর ভেদন ক্ষমতাটা সবচেয়ে কি হয়, সবচেয়ে হচ্ছে কম হয়, এর ভেদন ক্ষমতা সবচেয়ে কম, ঠিক আছে, সবচেয়ে কি হয়, কম হয়, ঠিক আছে। এরা ফটোগ্রাফিক প্লেটের ওপরে হচ্ছে কালো দাগ টাগ তৈরি করে, ঠিক আছে। আর তোমার হচ্ছে চৌম্বক ক্ষেত্র বা হচ্ছে তড়িৎ ক্ষেত্ররা প্রভাবিত হবে যেহেতু আধান আছে, ঠিক আছে। তাহলে এটা গেল আলফা রশ্মি। নেক্সট দেখো যদি আমরা বলি সেটা হচ্ছে বিটা রশ্মি, ঠিক আছে। তাহলে বিটার এর কথা যদি আমরা বলি, বিটারের যদি ধর্মগুলো আলোচনা করি, ফার্স্ট যে ধর্মটা আসবে বিটারের ক্ষেত্রে সেটা হচ্ছে যে বিটা রশ্মি যদি খেয়াল করো তুমি, দেখো বিটা রশ্মিটা কোন দিকে যাচ্ছিল, পজিটিভের দিকে যাচ্ছিল, তার মানে ওটা নেগেটিভ কণার স্রোত, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে নেগেটিভ পার্টিকেল, ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে নেগেটিভ কণার স্রোত। সেকেন্ড যেটা হচ্ছে তুমি এখান থেকে পাবে এর যে ধর্মটা, সেটা হচ্ছে এর আধান কি হবে, এর আধান হচ্ছে একটা ইলেকট্রনের আধানের সঙ্গে কি হয়, বিটা রশ্মিটা সমান হয়ে যায়, ঠিক আছে। তাহলে হচ্ছে এর আধান কত হবে না, হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম হচ্ছে এর আধান হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এর সংকেত কি হয়, -1 β0 লেখা হয়, ঠিক আছে, এটা এর সংকেত -1 β নট, ঠিক আছে। বা এটাকে আর রকম ভাবে লেখা যায় -1 ইলেকট্রন 0, ঠিক আছে, বা ই নট, ঠিক আছে। এটা হচ্ছে এর চিহ্ন, ঠিক আছে। আচ্ছা এর গতিবেগ যদি আমি বলি, এর গতিবেগ মোটামুটি আলোর গতিবেগের 8/10 বা 9/10 গুণ পর্যন্ত হতে পারে, ঠিক আছে। আচ্ছা এর গতিশক্তি যদি কথা আমরা বলি, এর গতিশক্তি হচ্ছে আলফা রশ্মির তুলনায় এর গতিবেগ বেশি, কিন্তু হচ্ছে ভর কম, এর জন্য এর গতিশক্তি কি হয়, টোটালটার উপরে কমে যায়, ঠিক আছে। এবারে দেখো ভেদন ক্ষমতা যদি বলি, এরা হচ্ছে কম ভর কিন্তু উচ্চ গতিবেগ, ঠিক আছে, যার জন্য আলফা রশ্মির তুলনায় এর হচ্ছে ভেদন ক্ষমতাটা বেশি হয়, ঠিক আছে। তাহলে এর হচ্ছে যে ভেদন ক্ষমতাটা আলফা রশ্মির চাইতে বেশি, ঠিক আছে। ভেদন ক্ষমতাটা আলফা রশ্মির চেয়ে কি হয়, এর বেশি হয়, ভেদন ক্ষমতাটা আলফা রশ্মির চেয়ে বেশি হয়, ঠিক আছে। নেক্সট দেখো যদি আমি 4 নম্বর হচ্ছে প্রপার্টিস কথা বলি, যে এরা যেহেতু আধান আছে, তার মানে কি এটা চৌম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রে হচ্ছে এরা প্রভাব সৃষ্টি করে, ঠিক আছে। তারপরে ধরো ফটোগ্রাফিক প্লেটের ওপরে, হ্যাঁ, এরা হচ্ছে আলফা রশ্মির তুলনায় হচ্ছে হচ্ছে কম হচ্ছে কালো কালো দাগ সৃষ্টি করে, ঠিক আছে। নেক্সট যেটা আমরা চলে আসবো সেটা হচ্ছে গামা রশ্মি, ঠিক আছে। তাহলে আমাদের এবার আলোচনার বিষয় হচ্ছে গামারের ধর্মগুলো যদি আমি বলি, ফার্স্ট যে ধর্মটা তুমি গামারের পাবে সেটা হচ্ছে, গামারে যদি খেয়াল করো, দেখো গামারে সোজা বেরিয়ে গেছিলো, দেখো এই যে গামারে সোজা বেরিয়ে গেছিলো মানে এর কোনো চার্জ নেই, চার্জ থাকলে তো যে কোনো দিকে বেঁকে যেত, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে চার্জলেস, ঠিক আছে, চার্জলেস পার্টিকেল, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা কি হয়, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফোটন কণার স্রোত, ঠিক আছে, ফোটন পার্টিকেল হয়, ঠিক আছে, ফোটন পার্টিকেল বা ফোটন কণার স্রোত হয়, অর্থাৎ আলোর মধ্যে যে কণাগুলো থাকে, ঠিক আছে। সেকেন্ড যে ধর্মটা চলে আসবো সেটা হচ্ছে আধান এবং ভর, ঠিক আছে। দেখো আধান তো নেই, তড়িৎ নিরপেক্ষ, ঠিক আছে, আর এর কোনো ভরও নেই। এর যে চিহ্নটা হয় সেই চিহ্নটা হচ্ছে এভাবে গামা দিয়েও লেখা হয় বা 0 দিয়েও লেখা যেতে পারে এর চিহ্নটা, ঠিক আছে। আচ্ছা এর গতিবেগ কত হয়, এর যে ভেলোসিটি বা স্পিড হয়, ঠিক আছে, ভেলোসিটি বা স্পিডটা কত হয়, আলোর সঙ্গে সমান হয়, মানে 3 × 10⁻10 সেন্টিমিটার পার হচ্ছে সেকেন্ড, অথবা লিখতে পারো 3 × 10⁸ মিটার পার কি হয়ে যাবে, সেকেন্ড হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে এর ভেলোসিটি, ঠিক আছে। এবার এর যেহেতু ভর নেই, তাহলে ভরবেগও শূন্য, ঠিক আছে, কারণ ভরবেগ কি হয়, ভর গুণিতক বেগ, তাহলে এর ভরবেগও কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তার মানে ভরবেগের কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, ঠিক আছে। ফটোগ্রাফিক প্লেটের ওপরে এরা হচ্ছে কালো দাগ সৃষ্টি করে, ঠিক আছে, কিন্তু আলফা বা বিটা তুলনায় হচ্ছে কম সৃষ্টি করে। 5 নম্বর হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রে এর বিচ্যুতি হয় না, ঠিক আছে। তাহলে নো ডিফ্লেকশন, ঠিক আছে, বা নো এফেক্ট লিখতে পারো, নো ডিফ্লেকশন ইন ইলেকট্রিক অর ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, ইলেকট্রিক অর ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ
চৌম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রের কোনো প্রকার বিক্ষেপ হবে না, কারণ এর তো কোনো চার্জই নেই, ঠিক আছে। আর এর যদি ভেদন ক্ষমতার কথা বলি, ঠিক আছে, ভেদন ক্ষমতা সবথেকে বেশি হয়, ঠিক আছে। এর যে ভেদন ক্ষমতাটা অন্যান্য কণার চেয়ে যাইতে সবথেকে কী হয়, ভেদন ক্ষমতা সবচেয়ে কী হয়, বেশি হয়। এই তিনটে পার্টিকেলের মধ্যে বা রশ্মির মধ্যে এর ভেদন ক্ষমতা কী হয়, সবচাইতে বেশি হয়, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্ত রাখলাম। পরের ভিডিওতে আমরা মেন যে পারমাণবিক যে মডেলগুলো ছিল সেগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। চলো, টাটা।